মিস ইউনিভার্সের ফাইনাল রাউন্ড শেষ হয়ে গেল। মুকুট জিতলেও মেক্সিকান সুন্দরী। তবে মিস ইউনিভার্স প্রসঙ্গ নিয়ে বলার আগে এবং বাংলাদেশি প্রতিযোগী মিথিলার পরাজয়ের কারণ খুঁজতে যাবার আগে মিস ইউনিভার্স সম্পর্কে একটু সম্যক ধারণা আপনাদের সাথে দিতে চাই। প্রথমে বলে রাখি, এটি খুবই একটি সাধারণ বিশ্লেষণ এবং সাধারণ দৃষ্টিতে আমরা বাঙালিরা যেভাবে মিস ইউনিভার্স দেখি, যেই ভুলটি আমরা করি সবসময়, সেটির ছোট করে ব্যাখ্যা দিতেই আজকের এই কোলাহল ইনফোর বিশেষ প্রতিবেদন। মিস ইউনিভার্সের ধারণার উদ্ভাবক কোন একজন ব্যক্তি কিন্তু নন। অনেকেই যেটি ভেবে থাকেন যে কোন একটা বিত্তশালী বিলিয়নিয়ার বোধ হয় মিস ইউনিভার্স প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। না, একটি আমেরিকান পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক নিটিং মিলস, যাদের বিভিন্ন রকম ফ্যাশন আইকনিক ব্র্যান্ড তারা দেবার অভিপ্রায় কাজ করছিল, তারাই একটি ব্র্যান্ডের সাঁতারের পোশাক তৈরি করে। এবং সেই সময় সাঁতারের আলাদা কোনো পোশাক পৃথিবীতে ছিল না। মানে সাঁতার কাটতে আলাদা পোশাক পরতে হবে, এই অভ্যেসটা তখনও তেমন তৈরি হয়নি। কিন্তু ব্র্যান্ডেড পোশাক এবং সাঁতারের পোশাকটি বিক্রি করতে হবে। সেই ব্র্যান্ডের নাম ছিল ক্যাটালিনা সুইমার। এবং সেই সুইমিং কস্টিউম পোশাকটি যখন ব্র্যান্ডিং এ আনতে লাগলেন, তখন দেখলেন যে এটির একটি গ্লোরিফাইড প্রজেকশন দরকার বিক্রির জন্য। আর সেই থেকেই এই ধারণার শুরু, বলা যায় ভিত্তিপ্রস্তর স্থাপন। এই প্রতিযোগিতা যেহেতু বিশ্বের প্রায় সকল দেশের জন্য উন্মুক্ত, তাই মুসলিম বিশ্বের ধর্মীয় আচার ও অন্যান্য দেশের কালচারের সাথে এক ধরনের সংঘাত খুব স্বাভাবিকই ছিল। যেমন আমাদের দেশের অধিকাংশই ভেবেই নেয় মিস ইউনিভার্স মানেই তারা সকলে অন্য কোনো কাজ বাদ দিয়ে কিছু ছবি তুলবে আর সুইমস্যুট পরে দেহ প্রদর্শনের একটা অনর্থক প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করবে এবং ফাইনালে তারা অনেক টাকা পাবে। অথচ 1951 সালে মিস আমেরিকা প্রতিযোগিতার বিজয়ী ইয়োলান্দা বেথবেজে তাদের ব্র্যান্ডের সাঁতারের পোশাকে ছবি তুলতে অস্বীকৃতি জানিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অর্থাৎ শুরুতেই যে মিস আমেরিকা হয়েছিল, সেই বিজয়ী সুইমস্যুট পরতে রাজি হননি। বুঝতে পাচ্ছেন, পশ্চিমা দেশের একজন বিজয়ী প্রথম ইভেন্টেই সাঁতারের পোশাক তুলে ছবি দিতে গণমাধ্যম এবং প্ল্যাটফর্মে দাঁড়াতে রাজি হন। এবং সেই থেকে এই দ্বন্দ্ব এবং আলোচনা সমালোচনা শুরু হয়। এর ভেতরে মিস ইউনিভার্সের বেশ কিছু ইভেন্টে সুইমস্যুট পরাটা বাধ্যগত থেকে উঠিয়ে নেওয়া হয়। কোনো কোনো ইভেন্টে সুইমস্যুট সেগমেন্টটিকে বাদও দেওয়া হয়েছিল। তো সেই মিস আমেরিকান বেথবেজের এই অস্বীকৃতি জানানোর প্রতিক্রিয়ায় প্যাসিফিক নিটিং মিলস মিস আমেরিকা প্রতিযোগিতা থেকে তাদের স্পন্সরশিপ প্রত্যাহার করে নেয়। তারা দাবি তোলেন যে এই ব্যবসার ভিত্তি থেকে যেটি আমি তৈরি করলাম, সেখানে সুইমস্যুট পরে নারীরা ছবি দিতে পারবে না, তাহলে আমি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় কোনো টাকা লগ্নি করব না। নিজেদের পণ্য প্রচারের জন্য 1952 সালে অবশেষে মিস ইউনিভার্স নামে একটি নতুন আন্তর্জাতিক, অর্থাৎ মিস আমেরিকা থেকে মিস ইউনিভার্স নামে নতুন একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা শুরু করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে এটি টেলিভিশন হোস্ট বব রাসেল এই প্রতিযোগিতাকে জাতীয়ভাবে টেলিভিশনে সম্প্রচার করার উদ্যোগ নেন। সেই থেকে এখন অবধি একটি রেকর্ড বাজেটে বিক্রি করা কোনো টিভি রাইটস। 1952 সালে এই প্রথম ইভেন্ট অনুষ্ঠিত হয়। ক্যালিফোর্নিয়া ভিত্তিক পোশাক প্রস্তুতকারী সংস্থা প্যাসিফিক নিটিং মিলস এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতা লং বিচ, ক্যালিফোর্নিয়ার মিউনিসিপ্যাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এর প্রথম বিজয়ী ছিলেন ফিনল্যান্ডের 17 বছর বয়সী আর্মি কুইসেলা। এরপর 1955 সালে প্রতিযোগিতাটি মার্কিন জাতীয় টেলিভিশনে সম্প্রচার শুরু হয় এবং 55 সাল থেকে মূলত সারা বিশ্বে এটি প্রচার এবং নানানভাবে ব্যাপ্তি ঘটে। তবে এই ইভেন্টের স্বত্বাধিকারী পাল্টেছে একাধিকবার। কেউ কপিরাইটস বিক্রি করে দিয়েছে, কেউ অনাগ্রহ প্রকাশ করেছে, কোনো ব্যবসায়িক লেনদেন হয়ে তিনি তার ফ্র্যাঞ্চাইজে চড়া মূল্যে বিক্রি করে লাভবান হয়েছেন এবং বিভিন্ন স্পন্সর মূল্য বিচ্ছিন্ন ঘটনায় এই মালিকানা পরিবর্তন হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প 1996 থেকে 2015 সাল অবধি এর আংশিক মালিক ছিলেন। বলা হয় ডোনাল্ড ট্রাম্প তার অন্যান্য অনেক বিজনেসের পাশাপাশি মিস ইউনিভার্সিটিকে গ্লোবালি নানানভাবে প্রচারণার জন্য ডোনাল্ড ট্রাম্প নিজেও লাইমলাইটে আসেন। বর্তমানে এটি WME-IMG এবং JKN গ্লোবাল গ্রুপের মালিকানাধীন। 1971 সাল পর্যন্ত প্রতিযোগিতাটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হতো। 1972 সাল থেকে এটি প্রতি বছর বিশ্বের এক একটি দেশে আয়োজিত হয়ে আসছে। গ্লোবাল ইভেন্ট লাইক সার্ক কিংবা ফিফা বা ক্রিকেট বা অন্যান্য টুর্নামেন্টগুলো যেভাবে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়, ঠিক একইভাবে এটিও গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিভিন্ন দেশে প্রদর্শিত হতে থাকে। সে থেকে বিশ্ব ফ্যাশন আর ব্র্যান্ড প্রমোশনের অন্যতম প্ল্যাটফর্ম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। অথচ আমাদের দেশে একটা অন্ধ অংশের
ধারণা থাকে যে এটা শুধুমাত্র বিকিনি পরে অর্ধনগ্ন কিংবা অন্তর্বাস প্রদর্শনের একটা মহড়া মাত্র। যদিও আয়োজক কর্তৃপক্ষ এর আগের কবছরের বিষয়টিকে একেবারে বাধ্যগত হিসেবে রাখেওনি, তবুও আমাদের গোড়া কিছু মানুষ এটাকে ভিন্ন খাতে বয়ে নেবার চেষ্টা করবে। তারা মূলত নারীদের অবগুণ্ঠন খুলে বাইরে বেরোনোকে মানতে চান না। মিস ইউনিভার্স নিয়ে এই তথ্যটি আপনাদের যখন দিচ্ছে, এই কথাগুলো খরচ করছি একটি কারণে, এত বড় ইভেন্টে একটি দেশ অনেকগুলো পরীক্ষার ভেতর দিয়ে মূলত অংশ নিতে পারে। এটাও একটা বড় যোগ্যতা না। সুন্দরী প্রতিযোগিতা ব্র্যান্ডিং এ হয়তো আছে, কিন্তু শুধু সুন্দরী বা সৌন্দর্য বা দেহ সৌষ্ঠবের প্রতিযোগিতা এটি নয়, বরং একাধিক শিল্প কারখানার নানান ব্র্যান্ডিং এবং একটি দেশের বিভিন্ন প্রোডাক্ট ব্র্যান্ডিং এর জন্য বিশাল কাজ করে থাকে মিস ইউনিভার্সের প্ল্যাটফর্মটি। তাই এটি শুধুমাত্র সুন্দরী প্রতিযোগিতা যারা ভেবে থাকেন তারা মূলত কোনো কিছু জানেন না কিংবা না জেনে গোড়ামি করতে চান। এবং অংশগ্রহণকারী মেয়েটি দেশীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এখানে অংশ নেন, যেখানে সে জিতলে মুকুট পরার দিনই মেয়েটি, যদি সে বাংলাদেশি মেয়ে হয়ে থাকে বা কোনো দেশের, কমপক্ষে 200টিরও বেশি বিশ্বমানের ব্র্যান্ডের সাথে চুক্তি করে ফেলে। চুক্তিটি হয় কিন্তু বিজয়িনীর সাথে, কিন্তু এই 200টি চুক্তির সাথে যোগ হয় ওই দেশের 200টি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সংযোগ। নানান রকম গার্মেন্টস, প্রসাধনী, ইলেকট্রনিক্স কোম্পানি, রিয়েল এস্টেট থেকে শুরু করে বিভিন্ন রকমের কোম্পানির সাথে চুক্তি হয়। এইসব চুক্তিতে সারা বিশ্বের একাধিক ফোরামে সুন্দরী প্রতিযোগিতার বিজয়িনীকে আয়োজক বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করান এবং অন্যান্য উপঢৌকন, 60 কোটি দামের মুকুট, নিউ ইয়র্কে নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব জেট বিমান 1 বছরের জন্য, সেটি তো রয়েছেই, এবং সেখান থেকে বারবার তার নিজের দেশের নামটি উচ্চারিত হয়। যেমন মিথিলা গত 1-2 মাস ধরে এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ নামটি বিশ্ব ব্র্যান্ডের বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফোরামে উচ্চারিত হয়েছে। এবারে 19 দিনের মিশন ছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর। এই মিশনের শুরুটা ব্যাংকক থেকে এবং শেষটাও সেখানে। এর মধ্যে ফুকেট, পাতায়া, থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় মিস ইউনিভার্স প্রতিযোগীদের ক্যাম্পিং হয়েছে। এসবের মধ্যে 121 জন প্রতিযোগীকে পিপলস চয়েসে ভোট এবং বিচারকদের নানান পরীক্ষায় অংশ নিতে হয়। পিপলস চয়েসে আশা জাগালেও শেষ পর্যন্ত সেরার মুকুট ওঠেনি তানজিয়া জামান মিথিলার মাথায়। ঘোষিত হয়েছে নতুন মিস ইউনিভার্স, যা আমরা এতক্ষণে সবাই জানি। 74তম আসরে নির্বাচিত হয়েছেন মিস মেক্সিকো, যার নাম ফাতিমা বশ। হ্যাঁ, তার নামের শেষ অংশের মতোই পুরো বিশ্বকে বশ করে ফেলেছে মিস মেক্সিকো। থাইল্যান্ডের ব্যাংককে চূড়ান্ত পর্বে তার নাম ঘোষণা করা হয়। খুব স্বাভাবিকভাবেই হাসি মুখেই মিথিলা বিজয়ী মেক্সিকান মেয়েটিকে শুভেচ্ছাও জানিয়েছে। কিন্তু আমাদের মেয়েরা কেন হতে পারলো না, সেই প্রশ্নেও খানি কৌতূহল তৈরি হয়তো বটেই। এ প্রসঙ্গে আলোচনার আগেই বলে রাখা ভালো, প্রচারণা হাইপ বা শীর্ষ লড়াই সেরা 30-এ মিথিলা যেভাবে নিজের অবস্থানে এসেছে, তাতে এটাও একটি উন্নয়নশীল রাষ্ট্রের জন্য বা একটি গরিব রাষ্ট্রের জন্য বিশাল অর্জন। নিজেকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপনটা বড় যোগ্যতা। পাশাপাশি ব্র্যাকেট বন্দি থাকে নিজের দেশের নাম। তবে বড় বড় প্ল্যাটফর্মগুলোর বিচার কার্য নিয়ে কথা উঠলেই আমার নিজের কেন জানি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়ে। কলকাতায় তার বাড়িতে আমার দীর্ঘ এক আড্ডা দেবার সুযোগ হয়েছিল এবং সেখানে আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা সুনীল দা, আমাকে একটা কথার জবাব দেন, আপনাকে কেন সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হবে না? কেন একটি পূর্ব পশ্চিম কিংবা প্রথম আলো লেখার জন্য আপনাকে এই পুরস্কার দেয়া যাবে না? আপনার তো অন্তত 2 বার এই 2টি বইয়ের জন্য নোবেল দেওয়া উচিত। আমার খুব সরল মনের প্রশ্নটি সুনীলদা খুব গভীর ভাবে মাত্র 2 লাইনে উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শোনো তানভীর, ও সবই আসলে প্রথমত প্রথাগত ভূ রাজনীতি এবং কূটনীতির অঙ্ক, এরপরে আসে সাহিত্যের বিচার। মিথিলার এই অবস্থান নিয়েও যদি সুনীলদার কথা কোট করে আমি বলি এসবই ভূ রাজনীতি আর কূটনীতির অঙ্ক, তাহলে খুব একটা মিথ্যে বলা হবে না। না, কোনো প্রমাণাদি নেই কিংবা আলোচনার স্বার্থে অনেক ব্যাখ্যার যুক্তিও আমি দিতে চাইবো না, কিন্তু আমি ছোট করে তথ্য দিয়ে রাখি। অস্কার মনোনয়নে একটি ছবি কাছাকাছি আনতে বিশাল অঙ্কের লবিং এর জন্য খরচ হয়। এটা কি আপনি বিশ্বাস করেন? এখন বলতে পারেন, তাহলে অস্কার আয়োজকরা কি পুরস্কার দেয় টাকার অঙ্কে? টাকা নিয়ে পুরস্কার দেয় না, কিন্তু অস্কারের যে ক্রাইটেরিয়া রয়েছে বিশ্ব প্ল্যাটফর্মে, আমেরিকান বাজারে সেই ছবিটা নিয়ে আলোচনা এবং ক্রিটিকদের নিয়ে ডিনার, একটি নির্দিষ্ট সিনেমা হলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রজেকশন করাতে হবে, সেখানে দর্শক থাকুক বা না থাকুক, সেই হলগুলো চালানোর একটা প্রক্রিয়া, নানান প্রক্রিয়ার ভিতরে কমপক্ষে $1 মিলিয়ন খরচ হয় এই অস্কারে কোনো ছবি ফাইট দেওয়ার জন্য। তাতে আপনি মনোনয়ন পাবেন কিনা সেটা কিন্তু চূড়ান্ত হয় না, আপনার চেষ্টাটুকুর জন্য এই খরচটুকু চলে যায় এবং এর জন্য বড় বড় স্পন্সর থাকে সেই ছবিটিকে এগিয়ে নেওয়ার জন্য।
এই মিস ইউনিভার্সের এই বিষয়টিও প্রচ্ছন্নভাবে নানান লবি এবং রাষ্ট্র ব্যবস্থা এবং অন্যান্য স্পন্সরশিপ খুব প্রয়োজন। মিথিলা এই ইভেন্টে যত রকম বাহারি পোশাক পরেছে ওগুলোর দাম শুনলে আপনার চক্ষু চড়গাছ হবে। শুধু পোশাকই নয়, তার অ্যাপিয়ারেন্স, ইভেন্টে তার প্রেজেন্টেশন এবং সবচেয়ে বড় কথা, একটি মেয়েকে তার নিজ নিজ দেশের প্রেজেন্টেশন দিতে হয় দেশ নিয়ে। এখানে প্রতিটি মেয়েকে নিজ দেশ নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করে সবাইকে জানান দিতে হয় আমার দেশ এটা, আমি এই কারণে এই প্রতিযোগিতায় আমি বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাই। এই ডকুফিকশন কিন্তু নানান মুন্সিয়ানায় প্রত্যেকটা দেশের সবচেয়ে ভালো নির্মাতা গোষ্ঠী এবং প্যানেল তাকে সাহায্য করে, তাদের ইনভলভ করা হয়। আমাদের দেশে বেশ কবার অনেকে চেষ্টা করেছেন এই প্ল্যাটফর্মে যোগ দেবার। এই যে ডকুফিকশন বা দেশ নিয়ে উপস্থাপনের জায়গায় ভালো ভালো নির্মাতা বা নির্মাতার প্যানেল রাষ্ট্র ব্যবস্থার পক্ষ থেকে কতটুকু আমরা সাহায্য করেছি কি না, বরং আমরা প্রচার করি ভুল ভাল নানান রকম বুলি সামগ্রী। দেশটা রসাতলে চলে গেল, নগ্নতা আসলো, অশ্লীলতা, এইসব আমাদের দেশ না। আমরা অর্থনৈতিক বিষয়টা চাপা রেখে একটা নারীর অবগুণ্ঠন খোলা কিংবা নারীর ক্ষমতায়নকে আমরা খুব বড় চোখে দেখি না। বিশ্বের এত বড় প্ল্যাটফর্মকে আমরা কোনো তোয়াক্কাই করি না এবং গুরুত্বপূর্ণভাবে অনুধাবন করি না। বড় বড় মিডিয়া, ফেসবুকের কমেন্ট তো কত রকম মানুষই দেয়। তাই এটি যে গার্মেন্টস শিল্প প্রধান একটি দেশ বাংলাদেশের জন্য কত বড় ব্র্যান্ডিং হতে পারে একটি মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট, তা মূল ব্যবসায়ী এবং যারা বিষয়টি অনুধাবন করেন তারাই বুঝতে পারেন। এই ইভেন্টের একই দিনে ফেসবুক লাইভে এসে মিথিলাকে কাঁদতে হয়েছিল এবং কাঁদতে কাঁদতে বলেছিলেন, আপনারা আমার ছবির কমেন্টে এসে প্লিজ এত এত বাজে কথা লিখেন না, এটা সকলেই এখানে দেখে। এখানে আমি মিথিলা নই, সবাই আমাকে এখানে বাংলাদেশ নামে ডাকে। আমাদের গণমাধ্যমেও যে কোনো অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় বিষয়গুলো সামনে আনা হয় ভিউ বাণিজ্যের আশায়। সেক্ষেত্রে মিডিয়ারও আগামীতে এই সকল ইভেন্টের প্রচারণায় অনেক সচেতনতাটা খুবই জরুরি। প্রিয় দর্শক, আমি কোনো কারণ ব্যাখ্যা কিংবা কোনো এক্সকিউজে যাচ্ছি না। পরাজিত কোনো গল্পের ব্যাখ্যা চলে না। আমরা বিজয়ীর গল্পে বিশ্বাস করি, তার গল্পেই মোটিভেশন নেই। এভাবে আমাদের শুধরানো পথ একদিন কোনো না কোনো পর্যায়ে শীর্ষ মুকুট এনে দেবে। বিশ্ব ব্র্যান্ডিং এ বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্ট সারা বিশ্বে ছড়িয়ে যাবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ, সচেতন মানুষ এটা নিয়ে ফাইট করবে। নিজের সমব্যবস্থা, নিজের দেশ প্রেমকে উজ্জীবিত করার জন্য এক হয়ে লড়বে, কোন রকম কুসংস্কার কিংবা গোঁড়ামি ছাড়া। সেই প্রত্যাশাটুকু তো রাখতেই পারি। সবাই ভালো থাকবেন।